জামাই ষষ্ঠী নিতে দীপালির সামনে এলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নার্সকে জেরা করতে থাকে সৌরভ। সৌরভ বলতে থাকে, সত্যি করে বলুন সেদিন কে এসেছিল, আর যদি না বলেন তবে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। তখনই নার্স বলতে থাকে, আমি তো বারবার বলছি আমি জানি না। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি এসে বলতে থাকে, আপনি জানেন না মানে? আপনার সামনে দিয়ে একটা লোক একটা পেশেন্টকে নিয়ে গেছে আর আপনি তাকে বলছেন যে আপনি জানেন না। এরপরে দেখা যাবে নার্স বলে, আমি আমি তো ডক্টরকে ডাকতে গিয়েছিলাম, এরপরে এসে দেখি বডিটা নেই। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি আরো রেগে যায় আর বলতে থাকে, বডি কাকে বলছেন আপনি? ওকে ওকে বডি কেন বলছেন? ও তো জীবিত ছিল, ও কি মরে গেছে যে ওকে বডি বলছেন? তখন এ কথা শুনে নার্স বলে, না সেরকম কিছু না, আসলে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি সৌরভের কলার চেপে ধরে আর বলতে থাকে, আপনারা থাকতে এরকম একটা ভুল কি করে হতে পারে? আপনারা কোথায় ছিলেন, কি করছিলেন বলুন? তখন এ কথা শুনে সৌরভ বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনাকে আমি বারবার বলছি আমার কলারটা ছেড়ে দিন। তখন এ কথা শুনে দেখা যাবে তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আপনার কলার ছেড়ে দেবো মানে? আপনার কলারটা আমি কেন ছাড়বো? এরপরে বলরাম বলে ওঠে, বাহ বাহ, দেখতেই তো পাচ্ছি একটা ক্রিমিনাল কি করে একটা একটা অফিসারের কলার ধরে কিরকম টানা হেঁচড়া করছে, আর সেই অফিসারটা চুপচাপ সেটা সহ্য করছে, কেননা সে বিক্রি হয়ে গেছে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলরামের দিকে ধেয়ে আসলে তখনই বলরাম রেগে যায় আর বলতে থাকে, আপনার টাকার কাছে বিক্রি হয়েছে ওই সৌরভ, ওই মহিতোষ মজুমদার, এই বলরাম দেব নয়। তাই বলরাম দেবের সঙ্গে একদম গলা রাঙানোর চেষ্টা করবেন না, একদম একদম গলাবাজি করবেন না, বলে দিলাম। আমার সঙ্গে কথা বলতে এলে লাগতে এলে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে, ঝামেলায় পড়ে যাবেন। এ কথা শুনে দেখা যাবে বলরাম বলরাম গিয়ে সৌরভকে বলতে থাকে, ছি সৌরভ, ছি, তোকে আমি কি বলে যে তোর দিকে ধিক্কার জানাবো বুঝতে পারছি না। তুই তুই একজন আইন রক্ষক হয়ে এভাবে আইন ভাঙছিস কি করে বলতো? তুই একটা ক্রিমিনালের সঙ্গে হাত মিলিয়েছিস। আমাদের আমাদের সরকার থেকে বেতন দেওয়া হয় স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য সাধারণ মানুষদেরকে, কিন্তু তোরা তো সার্ভিস দিচ্ছিস এই যে এরকম ক্রিমিনালদের। তখনই মহিতোষ মজুমদার বলরামের মুখ বন্ধ করে দেয় আর বলতে থাকে, একদম চুপ, একদম কথা বলবে না বলরাম, বেশি বাড়াবাড়ি করো না, তোমার কথাগুলো সত্যি গায়ে বেঁধে যাচ্ছে। এরপরে দেখা যাবে তখনই তখনই কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি না এই ছেলেটা কি করতে চাইছে। এরপরে বলরাম বলে, আপনারা যতই চেষ্টা করুন কোনোভাবে বিজিতকে খুঁজে পাবেন না, কারণ ওর যা যা কপালে লেখা ছিল সেটাই হচ্ছে। ওর কপালে যেটা যেটা আছে সেটাই হবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। এ কথা শুনে মহিতোষ মজুমদার রেগে যায় আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো বলরাম, তোমার কথাগুলো সত্যি বোঝার মতো নয়। তখনই বলরাম বলে, আপনার যেটা ভালো মনে হচ্ছে স্যার আপনি সেটাই ভাবুন। এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে, সত্যি করে বলো, তুমি তুমি জানো যে বিজিতকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আর কালকে যখন তোমাকে শোকজ করার জন্য তোমার হাতে লেটার দেওয়া হচ্ছিল তখন কে ফোন করেছিল? সত্যি করে বলো, কে ফোন করে তোমার তোমার এই শোকজ করার লেটারটা ছিঁড়ে ফেলতে বাধ্য করেছে মহিতোষ মজুমদারকে? তখনই মায়া বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনার কোনো কোনো রাইট নেই আমাদের ডিপার্টমেন্টের কারোর সঙ্গে এভাবে কথা বলার। আপনি তো একটা ক্রিমিনাল, তাই না? আপনার সঙ্গে এভাবে আমরা কোনো কথা বলতে চাই না, আপনাকে কোনো কৈফিয়ত দিতে চাই না আমি। তখনই বলরাম বলে, একদম ঠিক বলেছো মায়া, মাঝে মধ্যে একটু সাহস করে কথা বলতে হয়, যে সাহসটা এই যে এই ছেলেটার নেই। এরপরে কর্ণ চ্যাটার্জির মাথায় রিভলভার ধরে বলতে থাকে, আমি হচ্ছে পরশুরামের চেলা, আমার সঙ্গে বাড়াবাড়ি করতে আসবেন না। আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে কি হতে পারে তার পরিণাম আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। আমি আমি সত্যি একদম একদম অন্যরকম। যখন আমার মাথায় রক্ত চেপে যায় তখন আমি কি করি আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আমি আমি নিজেও জানি না, তাই বলছি আমার থেকে একটু সাবধানে থাকারই চেষ্টা করবেন, আমার সঙ্গে বেশি পিয়াজি করার চেষ্টা করবেন না। এরপরে দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। এদিকে নন্দার বাড়িতে এসেছে পরশুরাম। পরশুরামকে দেখে অবাক হয়ে যায় নন্দা। নন্দা বলতে থাকে, আপনি বেঁচে আছেন? তখনই পরশুরাম বলে, হ্যাঁ নন্দা, চিন্তা করো না, আর আমি তোমার কাছে বিশ্বাস করে এসেছি। আমি জানি তোমাকে বিশ্বাস করা যায়, তোমাকে তোমাকে আমি বিশ্বাস করি নন্দা। তোমাকে একটা কথা বলতে চাই, তুমি তুমি একে এভাবে বেঁধে রাখবে, শুধুমাত্র ওকে শুধু একটু জল দেবে, এছাড়া ওর আর কোনো কিছু পাবার পাবার কোনো যেন অধিকার না থাকে। ওকে কোনো কিছু দেবে না, শুধুমাত্র এক ফোঁটা জল দেবে, যে জলটা খেয়ে ও নিজের তৃষ্ণাটা মেটাবে।
এছাড়া আর কিছুই নয়। আর ওর জ্ঞান ফিরলে ওর থেকে একটা জিনিসই জানার চেষ্টা করবে যে পরশুরামকে কে শুট করেছিল, কে শুট করেছিল পরশুরামকে। ও যদি বলতে রাজি হয় তবে বলবে, আর না হলে পরে পরে ওকে আমি দেখে নেব। এরপরে দেখা যাবে তখনই নন্দা বলতে থাকে, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, কিন্তু কিন্তু ও তো অনেক ডেঞ্জারাস, তাই না? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু ওর হাত পা ছেড়ে দিলেও ডেঞ্জারাস, আর ওর হাত পা না ছাড়লে ও কিছুই করতে পারবে না। ওর হাত পা ছাড়বে না, ওকে এই ঘরের মধ্যেই বন্দি করে রাখবে, ওকে যেন কেউ এখান থেকে বের করে না নিয়ে যেতে পারে। এ কথাটা যেন মাথায় থাকে। কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। এদিকে দেখা যাবে বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, আপনার কোনো কোনো রাইট নেই আমার সঙ্গে এভাবে কথা বলার। আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। আপনি এভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? তখনই সৌরভ বলে, আমি ওনার সঙ্গে তুই ভদ্রভাবে কথা বল। এরপরেই দেখা যাবে বলরামের ফোন এলে তখনই কর্ণ চ্যাটার্জি ফোনটা ধরে আর বলতে থাকে, কে বলছেন? ওপাশ থেকে শিবপ্রসাদ চালাকি করে ব্যাংকের লোকের কথা বলে ফোনটা কাটিয়ে দেয়। এরপরে দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে, এখানে ব্যাংকের লোক ফোন করেছিল, তবে তুমি ফোনটা রিসিভ করলে না কেন বলরাম? তখনই বলরাম মনে মনে বলতে থাকে, তার মানে পরশুরাম কর্ণ চ্যাটার্জির কণ্ঠ শুনে ও কিছু একটা আন্দাজ করেছিল আর কথাটা ঘুরিয়ে নিয়েছে। এরপরে দেখা যাবে বলরাম কর্ণ চ্যাটার্জির সামনাসামনি দাঁড়ায় আর বলতে থাকে, আপনাকে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনি যেটা চাইছেন আপনি আপনি কখনো আমার থেকে সেটা পাবেন না। একটা কথা মাথায় রাখবেন, আমি আমি ওদের মতো নিজেকে বিক্রি করতে পারি না, ওদের মতো নিজেকে বিক্রি করে দেওয়ার অভ্যাসটা আমার নেই। আমি একাই ভালো আছি, বুঝতে পেরেছেন? কাউকে কখনো নিজেকে বিক্রি করে খেতে চাই না। আমার খাবার দাবারের কোনো অভাব নেই, আমি কেন নিজেকে বিক্রি করে তারপরে খাবো? এরপরে দেখা যাবে এ কথা শুনে দেখা যাবে মায়া বলতে থাকে, বস তুমি একদম ঠিক বলেছো। এরপরে মহিতোষ মজুমদারকে কর্ণ চ্যাটার্জি বলে, আপনি কোথায় ছিলেন? আপনার আপনার টিম মেম্বাররা সব কোথায় ছিল? এভাবে একজন একজন জলজান্ত মানুষকে তুলে নিয়ে বেরিয়ে গেল আর কেউ বুঝতে পারলো না? হসপিটালের লোকজন কেউই বুঝতে পারলো না, আপনারাও কেউ বুঝতে পারলেন না। এখন আমি এখন আইনি কস্ট ওকে চাই, যে করে হোক। এরপরে দেখা যাবে এদিকে পরশুরামকে ফোন করে তটিনী, আর তটিনীকে পরশুরাম বলে, তটিনী তুমি না হয় জামাই ষষ্ঠীটা কুসুমপুরে নিয়ে এসো, আমি নন্দার বাড়িতে আছি। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে পরদিন পরদিন সকাল সকাল তটিনী জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন করে ফেলে আর বলতে থাকে, আমি আমি ওকে বলেছিলাম ও এখানে আসবে, তাই ও এখানে এসেছে। আর মা এসে পড়লেই আমরা জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা শুরু করে দেব। এরপরে পিকু এসে বলতে থাকে, মাম্মি তুমি তো মেকআপ করেছো, লিপস্টিক দিয়েছো, সবকিছু দিয়েছো, আমাকে প্লিজ একটু লিপস্টিক দাও না, আমি একটু লিপস্টিক দেবো। তখনই তটিনী বলে, তুই আর সত্যি সত্যি অনেক পেকে গেছিস, অনেক অনেক বড় হয়ে গেছিস পিকু, তোর এখন লিপস্টিক দিতে হবে কেন? তখনই পিকু বলে, তুমি দিলে আমি কেন দিতে পারবো না মাম্মি? তুমি তো দিয়েছো, তাই না? তুমি মেকআপ করেছো, লিপস্টিক দিয়েছো, সমস্ত কিছু করেছো। তখনই তটিনী বলে, দেখ তো লাট্টুর কোনো রকম কোনো আবদার আছে? তখনই পিকু বলে, না, ওর আবদার থাকবে কি করে, ও তো ছেলে, তাই না? এরপরে দরজায় নক করলে লাট্টুকে দরজা খুলে দেয়। লাট্টুকে দেখে অবাক হয়ে যায় দীপালি আর বলতে থাকে, কি ব্যাপার দাদু ভাই, তুমি এরকম ধুতি পাঞ্জাবি কেন পরেছো? কি হয়েছে বাড়িতে? তখনই লাট্টু বলে, মাম্মি তো পড়তে বললো, তাই তো পড়লাম। এরপরে দেখা যাবে দীপালি এসে তটিনীকে বলতে থাকে, তটিনী এসব কি, তুই এসব কি সেজেছিস? তুই এরকম করে সেজে এভাবে এভাবে জামাই ষষ্ঠীর আয়োজন করেছিস? আমার জামাই কি আছে? কাকে ষষ্ঠী দেবো আমি? তুই কি চাইছিস বলতো? তখনই টটিনি বলে, হ্যাঁ মা, তুমি অবশ্যই ষষ্ঠী দেবে, অবশ্যই তোমার ষষ্ঠী দিতে হবে। তখনই দীপালি বলে, আমি আমার জামাইকে ছাড়া অন্য কাউকে আমি ষষ্ঠী দিতে পারবো না, তুই যাই বলিস না কেন, আমি আমার জামাইকে ছাড়া অন্য কাউকে তোর পাশে মেনে নিতে পারবো না। তখনই টটিনি বলে, মা আগে তোমাকে যেটা বলছি সেটা করো না, এতটা কেন বাড়াবাড়ি করছো? এরপরে দেখা যাবে তখনই দীপালি বলে, আমি বুঝতে পারছি না তোর কোনো কিছু, তটিনী তুই কি করতে চাইছিস আর কি বলতে চাইছিস? তখনই তটিনী বলে, আমাকে দুটো মিনিট সময় দাও, তারপরে না হয় তুমি বুঝতে পারবে। এরপরে দেখা যাবে দীপালি বলে, আমি তোর কথাগুলো সত্যিই বুঝতে পারছি না। ঠিক তখনই ঘর থেকে ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে আসে পরশুরামকে দেখেই অবাক হয়ে যায় দীপালি চোখের জল ধরে রাখতে পারে না, চিৎকার করে কেঁদে উঠে আর বলতে থাকে, জামাই তুমি বেঁচে আছো? এরপরে দেখা যাবে তখনই শিবপ্রসাদ এসে দীপালির সামনে দাঁড়ায় আর বলতে থাকে, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না, আমি আমি একদম ঠিক আছি, একদম পারফেক্ট আছি। আমাকে আমাকে কি কেউ কোনোভাবে মারতে পারে? আপনারা ভাবলেন কি করে যে কমনম্যান পরশুরাম এত তাড়াতাড়ি মরে যাবে? কমনম্যান পরশুরাম তো এত তাড়াতাড়ি মরার মানুষ নয়, তাই না? তখন এ কথা শুনে দেখা যাবে তখনই
তখনই দীপালি পরশুরামের সামনে হাত জোর করে বলতে থাকে, আমি আমি জানতাম আমার জামাইয়ের কিছু হতে পারে না, কিন্তু এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম যে তোমার কিছু একটা হয়ে গেছে, যার কারণে তুমি এখনো বাড়ি ফিরছো না। কোথায় আছো, কি করছো, আমরা কেউ কিচ্ছু জানি না। জামাই, তোমার শরীরটা এখন ঠিক আছে তো? তখনই পরশুরাম বলে, একদম ঠিক আছে। এরপরে তটিনী বলে, মা তুমি ওকে বসিয়ে জামাই ষষ্ঠী দাও তো। আর ও বেশিক্ষণ সময় নেই, ও বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। অনেকেই অনেক রকম জিনিস নিয়ে আসতে পারে, তখন তখন যদি কোনো সমস্যা হয়ে যায়। এরপরে দেখা যাবে কথা শুনে দীপালি বলে, একদম ঠিক বলেছিস মা, একদম ঠিক বলেছিস। তখনই পরশুরাম বলে, আপনার সঙ্গে যে আমি দেখা করেছি এটা যেন কেউ না জানে, আপনার কাছে আমি রিকোয়েস্ট করব। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই দীপালি বলে, না বাবা তুমি চিন্তা করো না, এই কথাগুলো কেউ জানবে না, আমি কাউকে কখনো বলবো না। এরপরে দেখা যাবে দীপালি নিজে বসে থেকে পরশুরামকে জামাই ষষ্ঠী দিতে থাকে, আর পরশুরাম বসে বসে জামাই ষষ্ঠীর আদর নিতে থাকে। এরপরেই দেখা যাবে দীপালি বলে, তুমি তুমি কেন আমাকে জানাওনি আগে? তুমি তুমি জীবিত আছো, আমাকে জানাতে পারতে। এভাবে তো আমরা এতটা ভেঙে পড়তাম না, তাই না? আমাদের আমাদের জানাতে, অন্তত তোমার বাচ্চাগুলোকে, তটিনীকে, লাট্টুপিকুকে, ওদেরকে জানালে ওরা হয়তো বা একটু কষ্টটা কম পেত। কারণ কারণ ওরা তো অনেক কষ্ট পেয়েছে, ওদের এই কষ্টগুলো আমরা দেখতে পারছিলাম না। ওদের কষ্টগুলো দেখে সত্যি আমাদের অনেকটাই খারাপ লেগেছিল। তখনই পরশুরাম বলে, আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমার হাত পা বাঁধা ছিল, আমি আমি বলতে পারিনি। এভাবে এভাবে এখনো বলতে চাইনি, কিন্তু কিন্তু ওরা আমাকে দেখে ফেলায় আমি ওদেরকে বলেছি। কারণ কারণ আমি বুঝতে পারছি যে আপনারা আমাকে নিয়ে অনেক চিন্তা করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। এরপরে দেখা যাবে পরশুরামের ফোনে একটি ফোন এলে তখনই পরশুরাম ফোন রিসিভ করে। ওপাশ থেকে নন্দা বলতে থাকে, আমি নন্দা, বিজনের জ্ঞান ফিরেছে। তখনই পরশুরাম বলে, ওকে শুধুমাত্র একটু জল দাও, এর বাইরে আর কিছু দেওয়ার দরকার নেই। এরপরে দেখা যাবে এদিকে বিজিত বারবার জল জল করে চিৎকার করতে থাকে। তখনই নন্দা এসে বলতে থাকে, জলটা জলটা আমি দিচ্ছি, অন্তত পক্ষে জলটা আমি দিচ্ছি, শুধুমাত্র একটা একটা উত্তর দাও দেখি। এরপরে দেখা যাবে তখনই তখনই দেখা যাবে বিজিত বলতে থাকে, কিসের উত্তরের কথা বলছো তুমি? আর তুমি আমাকে এখানে কেন এনেছো? কে বেঁধে রেখেছে আমাকে? আমাকে খুলে দাও বলছে। তখনই নন্দা বলে, খুলে দেবো, তবে একটা প্রশ্নের উত্তর দাও। তো পরশুরামকে কে মেরেছিল? পরশুরামকে কে শুটটা করেছিল, সত্যি করে বলো তো। তখনই কথা শুনে বিজিত বলতে থাকে, আমি আমি জানি না, তটিনী গাঙ্গুলি নিজেই পরশুরামকে মেরেছে। তখনই কথা শুনে নন্দা বলতে থাকে, মিথ্যে বলবে না, তুমি সত্যি কথা বলো যে পরশুরামকে কে শুট করেছিল, পরশুরামের শুটের পেছনে কার হাত আছে, পুরোপুরি ভাবে কে জড়িত। তখনই বিজিত বলে, আমি জানি না, আমি বলছি তো আমি কিচ্ছু জানি না। এরপরেই দেখা যাবে বিজিতের কানে ফোন ধরলে তখন বিজিত বলতে থাকে, কে আপনি? আড়াল থেকে কেন খেলছেন? এতটা সাহস থাকলে সামনে এসে খেলা করুন, সামনে এসে আমাদের সঙ্গে নামুন। এরপরে দেখা যাবে তখনই এ কথা শুনে পরশুরাম বলে, আমি তোর বাপ পরশুরাম, আমাকে তুই খুব ভালো করেই চিনিস। আর তুই তুই একটা কথা মাথায় রাখিস যে ওখানে ওখানে যেভাবে আছিস ঠিক সেভাবেই থাক, তা না হলে বেশি বাড়াবাড়ি করলে কি হতে পারে, পরিণাম যে ভালো হবে না সেটা তুই খুব ভালো করে জানিস। তখন এই কথা শুনে বিজিত বলে, আমি আমি বুঝতে পারছি না আমাকে এখানে আটকে রাখার মানেটা কি, আমাকে এখানে কেন আটকে রাখা হয়েছে। তখনই নন্দা বলে, আপনি ওনার থেকে যেটা জিজ্ঞেস করবেন সেটা জিজ্ঞেস করুন, সময় লস করে কোনো লাভ নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই দেখা যাবে পরশুরাম বলে, সত্যি করে বল বিজিত, আমাকে কে শুট করেছিল? তিনটে বুলেট ছোড়া হয়েছিল আমার দিকে, তার মধ্যে থেকে একটা বুলেট তোর পিঠে বিঁধেছে, আর বাকি দুটো বুলেট দুজনের পিঠে বিঁধবে। আমার কাছে প্রমাণ আছে যে রিভলভার থেকে আমাকে শুট করা হয়েছিল, সে রিভলভারটা অন্য কারো নয়, সৌরভের। এ কথা শুনে দেখা যাবে তখনই বিজিত অনেক অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে পরশুরাম বলে, সত্যি করে বল, এখনো সময় আছে, মুখ খোল, তা না হলে এখনই যদি কোনো কিছু করতে হয়, বুঝতেই তো পারছিস যে কিরকম ঝামেলা লেগে যাবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই পরশুরাম আরো বলতে থাকে, আমি আমি বারবার তোকে জিজ্ঞেস করছি, ভালো ভালো জিজ্ঞেস করছি যে সত্যি করে বল যে পরশুরামকে কে মেরেছিল, তা না হলে কি হতে পারে তুই বুঝতে পারছিস তো। এরপরে দেখা যাবে পরশুরাম তটিনীকে জড়িয়ে বলতে থাকে, তটিনী একটু সাবধানে থেকো, আসলে আমার এখন সামনে আসার সময় হয়ে গেছে, আমি এখন সামনে আসবো, এখন পরশুরামের এন্ট্রি হবে। আসলে পরশুরামের এন্ট্রি হলে তো আমাদের পরিবারের ওপর ধকলের কম নেই, ধকল তো বেড়েই যায়। তাই বলছি বাচ্চাগুলোকে নিয়ে একদম সাবধানে থাকবে তুমি।